আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি ফাহমিদা সালাম। দীর্ঘ ১৯ বছর পর পিতার কবরে পুত্র। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর করেন দোয়া মোনাজাত। সে সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় জিয়ার মাজারে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। গতকাল তার রাজস্বিক প্রত্যাবর্তন সেই বার্তা বহন করে। মায়েদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। প্রায় ২ দশক পর পিতা জিয়াউর রহমানের সমাধিতে পুত্র তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিনি অনুভব করেন প্রিয় বাবার মুখচ্ছবি। পিনপত নীরবতায় সেখানে অবতারণ হয় আবেগ ঘন এক দৃশ্যের। পরে বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে সঙ্গে নিয়ে জানান ফুলেল শ্রদ্ধা। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বাবার জন্য। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়াউর রহমানের সমাধি এলাকায় তৈরি হয় জনসমুদ্র। জনতার সেই জোয়ার ঠেলে তারেক রহমানকে মাজারে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়। পথে পথে তাকে স্বাগত জানায় বিএনপি নেতাকর্মীরা। কর্মীদের এমন উন্মাদনায় হাত নেড়ে ক্রমাগত অভিবাদন জানান তারেক রহমান। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। এর আগে কড়া নিরাপত্তায় দুপুর ২:৩০টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বাসা থেকে বের হয়ে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান উপস্থিত জনতাকে। তারেক রহমানের আগমন ঘিরে গুলশান থেকে জিয়া উদ্যান পর্যন্ত মানুষের ঢল নামে। দীর্ঘ ১৭ বছর পর নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নানা স্লোগানে মুখর রাখে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মায়েদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলামিন। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। আলামিন, তারেক রহমানকে বহন করা গাড়িটি এই মুহূর্তে কোথায় আছে এবং জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে কতক্ষণ লাগতে পারে বলে মনে করেন? আমরা দেখছি তারেক রহমানের যে গাড়ি বহর এবং তারেক রহমানকে বহনকারী যে বাস, সেটি গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনে রয়েছে। এখানেও হাজার হাজার নেতাকর্মী, বিশেষ করে গাবতলী, মাজার গেট এবং মিরপুর এলাকার হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন। তারেক রহমান সবাইকে হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। আপনারা হয়তো সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে সাদা শার্ট পরিহিত সবার উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং চেষ্টা করছে সব যারা দলীয় নেতাকর্মী যারা রয়েছে সবাই ভিডিও করে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে। কেউ কেউ সেলফি তুলে রাখার চেষ্টা করছে। আমরা দেখছি তারেক রহমানের গাড়ি বহরের সাথে সাথে যেই জনতার ঢল ছিল তারাও সামনের দিকে এগিয়ে আসছে। আমরা অনেককেই ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে অবস্থান নিতে দেখেছি। পাশাপাশি সবাই নানান স্লোগান দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে যে দীর্ঘ ১৭ বছর পর তিনি এসেছেন সেই অভ্যর্থনাটি সবাই জানাচ্ছে এবং তারেক রহমানের সবার অভ্যর্থনার জবাবে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। আমরা তারেক রহমানের ঠিক পেছনে দেখতে পাচ্ছি বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং তার ডান পাশে রয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি। এই দুজনকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তার গাড়িতে আমরা সম্ভবত নিরাপত্তা কর্মকর্তা শামসুল ইসলামকেও দেখতে পাচ্ছি। আমাদের গাড়ি এই মুহূর্তে বলা যায় যে কিছুটা গতিতে এগিয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত অর্থাৎ বিকেল ৫টা থেকে আমরা দেখেছি যে তিনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে রওনা করেন, বাসে ওঠেন। এই ৫টা থেকে এখন প্রায় ৭টা বেজে যাচ্ছে, অর্থাৎ ২ ঘন্টা। এই ২ ঘন্টায় তিনি কেবল গাবতলী বাস টার্মিনালের সামনে এসে পৌঁছেছেন এবং সামনে আমরা যতই যাচ্ছি ততই দেখছি যে নেতাকর্মীদের ঢল। নেতাকর্মীরা রাস্তার একেবারে অর্ধেকের বেশি দখল করে তারা দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে
কাছ থেকে দেখার জন্য, তারেক রহমানের সাথে ছবি তোলার জন্য কিংবা মুহূর্তটিকে ভিডিও করে ফ্রেমবন্দি করার জন্য প্রত্যেকের মধ্যে সেই একই ধরনের উচ্ছ্বাস। শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যে আমরা সে ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করতে পেরেছি। আশপাশের যত সাধারণ মানুষ রয়েছে, বিশেষ করে গাবতলী বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস পরিবহনের সাথে যে শ্রমিকরা যুক্ত রয়েছেন, তারা সবাই তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য এই রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছেন। আপনারা হয়তো সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, কি অসংখ্য জনতার ঢল এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা শুনেছি যে গাবতলী এলাকাতে একই অবস্থা, পাশাপাশি গাবতলী পার হয়ে হেমায়েতপুর কিংবা সাভার বাস স্ট্যান্ড সব জায়গাতেই নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অপেক্ষমান রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমরা যদি একটু বলে রাখি, আজকে দুপুর 3টার সময় তারেক রহমান তার গুলশানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন থেকে বের হয়েছেন। প্রথমে তার যে কর্মসূচি ছিল তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সেখানে তিনি প্রায় 2 ঘন্টার ব্যবধানে সেখানে পৌঁছান এবং সেখানে পৌঁছে প্রথমে স্থায়ী কমিটির থেকে শুরু করে অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি নিজে একাই শ্রদ্ধা নিবেদন করেন এবং একা একা মোনাজাত করেন। আমরা দেখেছিলাম যে তিনি তার চোখ বেয়ে পানি পড়ছিল, বাবার কথা মনে পড়ে দোয়া শেষে তিনি টিস্যু দিয়ে তার চোখ মুছছিলেন, সেই দৃশ্যটি আমরা দেখেছি। তো আমাদের এই যাত্রা সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। যে পরিস্থিতি দেখছি হয়তো আরো কয়েক ঘন্টা লেগে যেতে পারে সাভার পর্যন্ত পৌঁছতে। ফাহমিদা, এই হচ্ছে আমার কাছে থেকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তারেক রহমানের গাড়ি বহরের সবশেষ খবর। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আলামিনের কাছ থেকে শুনছিলাম আমাদের সহকর্মী যিনি আছেন তারেক রহমানের গাড়ি বহরের সাথে। তারেক রহমানের গাড়ি বহরটি এই মুহূর্তে আছে সাভারের গাবতলী এলাকায় এবং সেখানে পথে পথে সাধারণ মানুষের ভিড়। তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেখানে লোকজন ভিড় করেছেন। যেহেতু গাড়ি বহরটি যাচ্ছে সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে, সেখানকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। আমরা একটু ওমর ফারুকের কাছ থেকে শুনবো। ওমর ফারুক, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং আমাদের জানাবেন সেখানে সাধারণ মানুষের ভিড় কেমন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে দুপুরে আসার কথা ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। তিনি কিন্তু পথে পথে তার মানুষের ভিড় থাকার কারণে কিন্তু তার বিলম্বে আসছে। কিন্তু এখানে প্রচণ্ড শীত প্রবাহ বইছে, সেই শীত উপেক্ষা করে কিন্তু লক্ষ জনতা কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ যেটি রয়েছে, সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু ভিড় করছেন। তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। তারা কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। তাদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তারেক রহমানের যে আগমন, সে আগমন উপলক্ষে কিন্তু সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, সেই স্মৃতিসৌধে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার বলয় তোলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। 4 স্তরের নিরাপত্তা বাহিনী এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কিন্তু স্মৃতিসৌধ এলাকায় অবস্থান নিয়েছেন তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধ কিন্তু গণপূর্ত বিভাগ তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করে রেখেছেন। তো আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু লাখো জনতা কিন্তু বিএনপির কর্মী সমর্থক ছাড়াও কিন্তু লাখো জনতা কিন্তু তারেক রহমানের অপেক্ষায় প্রহর গুনছেন। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কিন্তু তারা এই প্রহর গুনছেন। তারা কখন তাদের যে প্রিয় নেতা, তাদের যে কাঙ্ক্ষিত প্রিয় নেতা, সেই নেতার সাথে তারা সাক্ষাৎ করবেন, তাকে এক নজর দেখবেন, এই অপেক্ষায় কিন্তু সারা দিন তারা এখানে অপেক্ষার প্রহর গুনছেন। লক্ষ লক্ষ জনতা কিন্তু এখানে অবস্থান করছেন। তো সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে এবং তিনি গাবতলীতে আছেন। আমরা যেটা জানতে পেরেছি, গাবতলী থেকে এখানে আসলেই তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ছিল ফাহমিদা আমার তো সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক দিগন্তে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে নেতৃত্বের সংকট কেটে যাওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য তৈরিতে ভূমিকা রাখবেন তারেক রহমান। তার দেশে ফেরা রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে আগামী নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। রুদ্র রফিকের রিপোর্ট। দীর্ঘ প্রায় 2 দশকের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে নেমে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তিনি। এরপর লাল সবুজ পতাকার রঙে সাজানো বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে পূর্বাচলের 300 ফিট সড়কের পথে রওনা হন তিনি। পথে লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। 300 ফিটের সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। সেখানে জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান নিরাপদ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা দেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক অঙ্গনে সুবাতাস হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশের রাজনৈতিক দিগন্তে এটা একটি মাইল ফলক। যদি তারেক রহমান জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তাহলে পরে তাকে সকল মত, সকল পথ, সকল ধরনের মানুষকে নিয়ে দেশটা করতে হবে। এবং এক্স্যাক্টলি উনি সেই কথাটাই বলেছেন কিন্তু, যে সব মত, সব পথের মানুষকে নিয়ে এগোতে হবে। তাহলে এখানে ইসলামপন্থীরা থাকবে, সেখানে বামপন্থীরা থাকবে, সেখানে কমিউনিস্ট থাকবে, সেখানে জামাত ইসলামী থাকবে, সেখানে হিন্দু বৌদ্ধ মানে পাহাড় সমতল সব কিছুর মানুষ নিয়ে একটা ঐক্যমত্য সৃষ্টি হতে পারবে তার নেতৃত্বাধীনে, যদি তিনি বিচক্ষণ হয়। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে জাতির নেতৃত্বের যে সংকট ছিল তা কেটে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনীতির যে নেতৃত্বের একটা সংকট ছিল, ইভেন আপনি যদি বিএনপিকে মনে করেন একটা বড় রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের নেতৃত্বের একটা সংকট ছিল। তো তারেক জিয়ার বাংলাদেশে আসার মধ্য দিয়ে সেই সংকটটা কেটে যাবে। তারেক রহমানের যে প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিংবা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক কিংবা উৎসবমূলক এগুলো নিশ্চিত করতে গেলে, অথবা মানুষের যে অংশগ্রহণ, সেই জায়গাটিতে আমি মনে করি যে তারেক রহমানের এই দীর্ঘদিন পরে দেশে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ক্ষমতার জন্য রাজনীতি না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জাতিকে নেতৃত্ব দিতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTV, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে 300 ফিট থেকে বিপুল পরিমাণ বর্জ্য দ্রুত অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। ডিএনসিসির তথ্য মতে সমাবেশ স্থল থেকে মোট 148 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এই অভিযানে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। দুপুরের মধ্যেই পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয় সমাবেশ স্থল। এদিকে এ ঘটনায় সাময়িক অসুবিধার জন্য সর্বসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএনপি। আমরা যা কিছু করব সবই যাতে সাধারণ মানুষের দেশের জনগণের জন্য হয়, সে লক্ষ্য নিয়ে গতকালকের যে জনসমুদ্র আপনারা দেখেছেন, সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশ শোনায় আমরা আজকের এই 300 ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে পড়েছে। আজকে সারাদিন ব্যাপী এই 300 ফিটের পুরো রাস্তাটি পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। জাতির উপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাত ইসলামী সংগ্রাম করে যাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্যকালে তিনি কথা বলেন। তিনি বলেন, নারীদের নিরাপদ জীবন যাপন নিশ্চিতে কাজ করে যাবে ছাত্র শিবির। জামাত ইসলামী দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চায় উল্লেখ করে তিনি আরো বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। এই সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হন নুরুল ইসলাম সাদ্দামের নাম ঘোষণা করা হয়। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই।
প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই, বেকার ভাতা নয়, বেকার ভাতার পরিবর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটির সদস্য সহ অন্যান্যরা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার আসামি এবং পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। দেশবাসীকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠান গ্রহণ করবেন, একদিন যদি থাকেন আমরা আপনাদেরকে ছেড়ে যাব না। এটা আমাদের কথা না, এটা আমাদের ওয়াদা। শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এবং তার ইনকিলাব কালচারাল সেন্টার, এইটা তার টাকায় হয় না, এটা জনগণের টাকায় হয়েছে। সুতরাং যখন জনগণই সিদ্ধান্ত নেবে যে তার খুনের ব্যাপারে তারা কোন সিদ্ধান্ত নেবে। দর্শক, শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR বাদল। শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আমি আপনাদেরকে বলছি, ফাহমিদা, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আব্দুল্লাহ আল জাবের তিনি আবার বক্তব্য রাখছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি যেটি বলছেন এবং দুপুর 2টার পর থেকে এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এবং তার মাধ্যমে আমরা যেটি জেনেছি যে তারা এখন থেকে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন এবং আজ থেকেই সেই কর্মসূচি শুরু করেছেন তারা। এখানে ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি তিনি এখানে যোগ দিয়েছেন। একটু আগে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে যদি ওসমান হাদির যে খুনি রয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই খুনের সাথে যারা পরিকল্পনায় রয়েছেন এবং যে ফয়সাল করিম মাসুদের কথা বলা হচ্ছে, যাকে তিনি বলছেন যে খুনি, এর পেছনে একটি বড় গ্রুপ জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি তাদেরকে গ্রেপ্তার করতে, আইনের মুখোমুখি করতে সরকার সমর্থ না হয়, সেক্ষেত্রে তারা আজ থেকে যে লাগাতার কর্মসূচি পালন করেছে সেখান থেকেই তারা ভিন্ন ভিন্ন কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করবেন এবং কাফনের কাপড় নিয়ে তারা ক্যান্টনমেন্ট অভিমুখে পদযাত্রা করবেন, এই ধরনের কর্মসূচি তারা দিবেন। এবং এই সাথে তারা ইঙ্গিত দিয়েছেন যে আজকে যে এই আন্দোলন চলছে তারা 25 ডিসেম্বর পর্যন্ত খুনিকে গ্রেপ্তারের এবং এর সাথে যারা ছিল তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সেই কারণে তারা বলছেন যে এই লাগাতার কর্মসূচি নিয়েছে এবং এখান থেকেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা যেটি ইঙ্গিত দিচ্ছিলেন যে যদি সরকার মনে করে বা কোনো গোষ্ঠী বা দল মনে করে যে এই আন্দোলন ধীরে ধীরে স্তীমিত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে, হাদির বিচারের জন্য কেউ আওয়াজ তুলবে না, সেটি ভুল। তারা বলছেন যে শাহবাগ জাগ্রত থাকবে এবং তারা যে আজ থেকে লাগাতার কর্মসূচি শুরু করেছেন, এই লাগাতার কর্মসূচি চলবে এবং যতক্ষণ পর্যন্ত না হাদির বিচার নিশ্চিত করা হবে, হাদির হত্যাকারী এবং এর পেছনে পরিকল্পনাকারী যারা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এইসব আন্দোলন চালিয়ে যাবেন এবং বিভিন্ন রকমের কঠোর আরও কর্মসূচি ঘোষণা করবেন। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজধানী গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল 5টা 28 মিনিটে ভবনটির 8 তলার ছাদের একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে 0 পয়েন্ট ও গুলিস্তান সংলগ্ন এলাকা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
কুড়ির আঙিনা পেরিয়ে আজ এবং আগামী টেলিভিশন চ্যানেল RTV পৌঁছে গেল ২১ বছরে। ২০০৫ সালের ২৬ ডিসেম্বর দেশের পঞ্চম বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে গণমাধ্যম জগতে যাত্রা শুরু RTVর। দীর্ঘ পথ পরিক্রমায় RTV দর্শক শ্রোতাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েছে, বিপরীতে পেয়েছে ভালোবাসা। সবার ভালোবাসায় সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে স্বপ্নের বাংলাদেশ করতে আগামীতেও কাজ করে যাবে RTV। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। সালের ২৬ ডিসেম্বর জনপ্রিয় বেসরকারি টেলিভিশন RTV আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ১, ২, ৩, ৪ গুনে গুনে দর্শক শ্রোতার ভালোবাসায় ২১ বছরে পৌঁছল সবার প্রিয় টেলিভিশন RTV। অনুষ্ঠান কিংবা সংবাদ, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া সব ক্ষেত্রে RTV ভালোবাসা পেয়েছে সমাজের সর্বস্তরের মানুষের। মিউজিক স্টেশন, ইয়াংস্টার, কেমন বাংলাদেশ চাই এমন অনুষ্ঠানের পাশাপাশি দর্শকের প্রশংসা কুড়িয়েছে ধর্মীয় অনুষ্ঠান, আলোকিত করানো। ডিজিটাল প্ল্যাটফর্মেও নানা শ্রেণী পেশার মানুষের প্রিয় প্রাঙ্গণ হয়ে উঠেছে RTVর বিভিন্ন চ্যানেল কিংবা পেজ। তাই তো এসব পেজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাও আশা জাগানিয়া। আগামীর স্বপ্ন নিয়ে আরও এগিয়ে যেতে চায় RTV। প্রতিষ্ঠার ২১-এর এই মাহেন্দ্রক্ষণে সব দর্শক, শ্রোতা, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন দাতাদের প্রতি রইল নিরন্তর ভালোবাসা। শুভ জন্মদিন RTV। তৌহিদুর রহমান, RTV। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী ২ লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার শিকার ২ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে BIWTA। হতাহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় নিখোঁজ ২ বাল্ক হেডের শ্রমিকের মরদেহ প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ভোলা চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা MV জাকি সম্রাট ৩ লঞ্চটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় MV জাকি সম্রাট ৩ লঞ্চটি। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ জন, আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত। নিহত সবার বাড়ি ভোলার ঘোষেরহাটে। মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তাদের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার বিকেলে সদরঘাট টার্মিনাল থেকে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় নৌ উপদেষ্টা M শাখাওয়াত হোসেন জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্টা পথে গিয়ে মাঝখানে মারলো কিভাবে, এটা একটা ইনকোয়ারি কমিটি হয়েছে ৮ সদস্য। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের তরফ থেকে BIWTA এর তরফ থেকে তাদের দাফন কাফনের জন্য, অন্য কিছুর জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য ১.৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। এদিকে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় সুন্দরবন ১৬ নামে একটি যাত্রীবাহী লঞ্চ বালু ভর্তি একটি ব্ল্যাক হেডকে ধাক্কা দেয়। এতে ব্ল্যাক হেডে থাকা ৫ শ্রমিক নদীতে পড়ে যান। এ সময় ৩ জন সাঁতার কেটে তীরে উঠলেও হাসান ও জহিরুল নামে ২ শ্রমিক নিখোঁজ হয়। নৌ পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় ডুবুরিদের যৌথ অভিযানে প্রায় ১২ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পটুয়াখালী সোনারচর সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিখোঁজ রয়েছে। সুলাইমান কবির, RTV। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহে ১৩০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। শীতকালীন সবজি সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। প্রায় সব সবজি পাওয়া যাচ্ছে ৫০ টাকার মধ্যে। অপরিবর্তিত আছে মাছ, মাংস, চাল সহ বেশিরভাগ মুদি পণ্যের দাম। বিস্তারিত জানাচ্ছেন আলওয়ান খান।
কুয়াশার চাদরে মুড়িয়ে ঝেঁকে বসেছে শীত, ক্ষণে ক্ষণে বইছে হিমেল হাওয়া। রাজধানীর বাজারগুলোতে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ, এতে নাগালে আসতে শুরু করেছে দাম। মাছ মাংসের বাজার তো অনেক বেশি, এটা তো আমাদের জন্য খুব, মাছ মাংস খাওয়াই তো আমরা প্রায় বন্ধ করে দিচ্ছি। গত 2-3 সপ্তাহে বাজারে পেঁয়াজের ঝাঁজ বাড়লেও কমতে শুরু করেছে দাম। পেঁয়াজ কেলি কেজি বেশি 40-50, মিষ্টি কুমড়া 40 টাকা 50 টাকা কেজি। পেঁয়াজের দামটা আগে একটু বাড়তি ছিল, এখন আস্তে আস্তে একটু কমের দিকে আসতেছে। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতির দিকে সব ধরনের সবজির দাম, স্বস্তি ফিরেছে ক্রেতার মনে। বেগুন বেচতে আপনার 60 টাকা কেজি, সিম 50 টাকা, পুঁইফল 60 টাকা কেজি, লাউ 60 টাকা পিস, আর মূলার কেজি 30 টাকা। শীতের সিজন চলে আসছে, একদমই সবজির দাম কম, ঠিক আছে, যথেষ্ট কম, একদম হাতের নাগালের ভিতরে আছে মনে হয়, সবাই খাইতে পারবে এরকম মনে হচ্ছে। মাছ, মাংস, ডিম সহ অপরিবর্তিত আছে চাল সহ বেশিরভাগ মুদিপণ্যের দাম। চলছে শীতের যৌবনকাল, রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজিতে টইটম্বুর, জনমনে ফিরেছে স্বস্তি। তবে অস্থিতিশীল এই বাজারে কতটা এই স্বস্তি থাকে তা নিয়ে দেখা দিয়েছে জনমনে সংশয়। আলোয়ান খান, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।